বিহারের রাজনীতির প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা ততটাই যতটা মামদানি নিউ ইয়র্কের মেয়র হওয়ার প্রভাব পড়ার সম্ভাবনা ভারতে। দিদি তো আছে, দিদির বিরুদ্ধে মুখকে বিজেপি উত্তরটা দিয়ে দিক, তারপরে আমি প্রেডিকশন করবো ইলেকশনে। সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তো ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ আছে, ভিডিওতে তাকে টাকা নিতে দেখা গেছে। তো তার এগেনস্টে বিজেপি অ্যাকশন নেওয়ার বদলে, তাকে তিরস্কার করার বদলে পুরস্কৃত করেছে। তৃণমূলে কেউ অন্যায় করলে এবং তার পক্ষে যদি প্রমাণ পায় দল, সে তিরস্কৃত হয়। এক্সাম্পল পার্থ চট্টোপাধ্যায়। মা কাকিমাদের ওটা হ্যান্ডেল করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দিচ্ছেন, কিন্তু সেই 1000 টাকার 500 টাকাই বেরিয়ে যাচ্ছে মোদির দয়ায় দাম বাড়ানো গ্যাস কিনতে। তার কাছে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে বাঙালির জাত্যাভিমান। বাংলা ভাষা বলার জন্য আজকে বাংলাদেশি বলা হচ্ছে, শুধু তাই নয়, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য স্বয়ং বলছে বাংলা বলে কোনো ভাষাই হয় না। পার্থ চট্টোপাধ্যায় প্রথম কয়েক ঘন্টায় মিডিয়ার মুখোমুখি হওয়ার পরও সেটা ডিফেন্ড করেননি। পরে হয়তো করেছেন, আজ করছেন, সেই দিন করেননি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দলের মনে হয়েছে যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি যখন নিজেই ডিফেন্ড করছেন না, আমরা কেন ডিফেন্ড করব। একটা নতুন প্রকল্প আনলো, কন্ট্রাকচুয়াল সেনাবাহিনী। কি বীর, অগ্নিবীর, আপনার মনে থাকবে। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল সেনাবাহিনী কয়েক মাস কাজ করবে, তারপরে তার ছাঁটাই হয়ে যাবে। তারও তো পেটে লাথি, সেও তো ইএমআই নেবে, তার কি হবে? এইটার সাথে তার তফাৎ কি? আজ বাংলাহান্টের মুখোমুখি তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। সামনেই যেহেতু বিধানসভা ভোট, অনেক প্রশ্ন রয়েছে। আজ ও যেহেতু দলের মুখপাত্র, তো সেজন্য সব প্রশ্নের উত্তর আজকে নেব দেবাংশুর সাথে। প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে বিহার যে ভোটের রেজাল্ট আমরা দেখলাম, তার প্রভাব কোনোভাবেই কি বাংলায় পড়তে পারে? এটা যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে তোমাদের দলের তরফ থেকে দাবি করা হয়েছে কি যে প্রভাব পড়বে না, কিন্তু ফ্যাক্টর কিন্তু মহিলা ভোট, যেটা এখানে তৃণমূল কংগ্রেসেরও কিন্তু মহিলা ভোটটা অনেকটাই নিজেদের ইয়েতে রয়েছে। বিহারের রাজনীতির প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা ততটাই যতটা মামদানি নিউ ইয়র্কের মেয়র হওয়ার প্রভাব পড়ার সম্ভাবনা ভারতে, এর বেশি নয়। 2020-তেও বিধানসভা নির্বাচন বিহারে হয়েছিল, এনডিএ জিতেছিল। তারপরে 21-এ বাংলায় বিধানসভা নির্বাচন হয়েছে, বিজেপি গোহারা হেরেছে। তো ফলে বিহারে কি ফলাফল হলো তার সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। অনেকেই অঙ্গবঙ্গ কলিঙ্গর গল্প শোনাচ্ছে, ঠিক আছে, এই অঙ্গবঙ্গ কলিঙ্গটা আলাদা করে বলতে হচ্ছে। কিন্তু অঙ্গ এবং বঙ্গ দুটো তো এক হয়ে গেল এবার, মানে অঙ্গ এবং কলিঙ্গ দুটো এক হয়ে গেল, এবার বঙ্গটা বাকি। মানে হতেই পারে, কিন্তু তিনটে নাম তো আলাদা আলটিমেটলি। অবিভক্ত বাংলা তো একসময় ছিল, তারপরে তো নেই। তো নেই মানে তার মধ্যে কিছু পার্থক্য আছে, তাই নেই। তো সেই পার্থক্যটাই বারবার প্রমাণিত হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই বিহারের ক্ষেত্রে আপনি যদি বলেন, বিহারে যারা সরকারে ছিল তারা রিটেন করেছে। তা আপনি যদি প্রভাব বলেন, আমি যদি এভাবে দেখি, এখানেও যারা সরকারে আছে রিটেন করবে, এভাবেও তো ব্যাখ্যা করা যায়। কিন্তু ওখানে তো ভোট কাটার জন্য বা যে মহাগঠবন্ধন ছিল তারাও তো মানে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হ্যাঁ, এখানেও বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাও মহাগঠবন্ধন সাফ হওয়ার পর নেতাটা আছে, বিজেপি নেতাটাও তো থাকবে না। কি করে এই কথাটা বলতে পারছো যেখানে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে অনেকগুলো ইস্যু, চাকরিহারারা আজকে পথে, তারপর আরজিকর ইস্যু, বিভিন্ন বড় বড় ইস্যু রয়েছে, তারপরেও সামনে বিধানসভা ভোট কি ম্যাজিক কাজ করবে? আমাদের বিরুদ্ধে যদি 5টা ইস্যু থাকে, বিজেপি 20টা রাজ্যে ক্ষমতায় আছে, প্রত্যেকটা রাজ্য থেকে 5টা করে ইস্যু যদি গুণ করেন, 5 দুগুণে 10, 100টা ইস্যু আছে, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে মূল্যবৃদ্ধি, কারণ আমাদের মা কাকিমাদের ওটা হ্যান্ডেল করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দিচ্ছেন, কিন্তু সেই 1000 টাকার 500 টাকাই বেরিয়ে যাচ্ছে মোদির দয়ায় দাম বাড়ানো গ্যাস কিনতে। এটা সবচেয়ে বড় ইস্যু। বাংলার কাছে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে বাঙালির জাত্যাভিমান। বাংলা ভাষা বলার জন্য আজকে বাংলাদেশি বলা হচ্ছে, শুধু তাই নয়, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য স্বয়ং বলছে বাংলা বলে কোনো ভাষাই হয় না। যেটা জাতীয় সঙ্গীত যে ভাষাতে লেখা, উনি সেটাও ভুলে গেছেন। বাঙালির কাছে জাত্যাভিমানের প্রশ্নটা সবচেয়ে বড়, কারণ বাংলা থেকে ভারতীয় জনতা পার্টি 2019-এ 18টা এমপি পেয়েছিল, এবার 12টা এমপি পেয়েছে। টোটালে যোগ করলে 30টা এমপি হয়, ঠিক আছে। আর 2014 সালে 2টো এমপি পেয়েছিল, যোগ করলে 32টা এমপি হয়। গত 11 বছরে বিজেপি কেন্দ্রে আসার পর বাংলা থেকে 32টা এমপি পেয়েছে। 32 জন এমপির মধ্যে একজনকে পূর্ণমন্ত্রী করার যোগ্যতা সম্পন্ন মনে করেনি বিজেপি ক্যাবিনেটে। কেন করতে পারেনি? 7টা 8টা এমপি দিয়েছে, এমন স্টেট থেকেও 2টো পূর্ণমন্ত্রী আছে। আমি এক্সাম্পল দিতে পারি, বাংলা 32টা এমপি দিয়েছে 10 বছরে, একটা পূর্ণমন্ত্রী দিতে পারেনি। কিন্তু দেবাংশু, এই ইস্যুগুলোকে পেটের ভাত মানবে? যারা আজকে 26,000 শিক্ষকরা চাকরি হারা হয়ে রাস্তায় রয়েছে, এই ইস্যুগুলো তুমি যেগুলো বলছো, সেই ইস্যুগুলোকে পেটের ভাত মানবে?
পেটের ভাতের প্রশ্নতেই তো লক্ষ্মীর ভাণ্ডার আসছে, পেটের ভাতের প্রশ্নতেই তো মানুষের জন্য স্বনির্ভর প্রকল্প, মহিলাদের স্বনির্ভর করা আসছে। 26,000-এর চাকরি একটা লিগ্যাল ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার পুনরায় পরীক্ষা নিয়েছে, পরীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে কতজন পাশ করেছেন, কি করেছেন, এটা একটা বৃহত্তর বিষয়। কিন্তু মামলা করে আটকানো এবং এই মামলা করে আটকে একটা প্রসেসকে আটকে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতবারই কোনো রিক্রুটমেন্ট করতে গেছেন ততবারই মামলা করে আটকানো হয়েছে। ঠিক আছে, 26,000 তো অবশ্যই একটা বিষয়, আমরা তো সেটাকে ইগনোর করছি না, কিন্তু সেই বিষয়টাকে আপনি যদি পলিটিক্যালি কানেক্ট করে বলেন তার জন্য একটা দল হেরে যাবে, একটা সরকার ক্ষমতা থেকে চলে যাবে, তাহলে তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই যে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে কি একটা নতুন প্রকল্প আনলো, কন্ট্রাকচুয়াল সেনাবাহিনী, কি বীর, অগ্নিবীর, আপনার মনে থাকবে, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল সেনাবাহিনী কয়েক মাস কাজ করবে তারপরে তার ছাঁটাই হয়ে যাবে, তারও তো পেটে লাথি, সেও তো ইএমআই নেবে, তার কি হবে, এইটার সাথে তার তফাৎ কি? ঠিক আছে, তো আমার বক্তব্য হচ্ছে কোনো একটা ইস্যুতে না নির্বাচন হয় না, নির্বাচন একটা পুঁতির মালার মতো, একটা পুঁতির মালায় একটা পুঁতি দিয়ে আর বাকিটা সুতো থাকলে যেমন মালা হবে না, একটা লকেট হয়ে যাবে, তেমনি একটা মালাতে যেমন অনেকগুলো পুঁতি লাগে, একটা নির্বাচনে জয় পরাজয়ের পেছনে অনেকগুলো সেরকম পুঁতি, অনেকগুলো ইস্যু মিলে কারোর পক্ষে বিপক্ষে মিলে একটা জয়ের মালা তৈরি হয়। তো তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলো বিজেপির পক্ষে নেই। আর সর্বোপরি 2024-এ বিজেপি প্রশ্ন করেছিল, মোদি তো আছে, মোদির বিরুদ্ধে মুখ কে? আমরা উত্তর দিতে পারিনি। আজকে আমরা প্রশ্ন করছি, দিদি তো আছে, দিদির বিরুদ্ধে মুখ কে? বিজেপি উত্তরটা দিয়ে দিক, তারপরে আমি প্রেডিকশন করবো ইলেকশনে। কিন্তু 26,000 যারা রাস্তায় আজকে, তারা কি মনে হয় তোমার যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? সেটা আমি জানি না, আমি তো সার্ভে এজেন্সি খুলিনি এখনো পর্যন্ত, যে তাদের মধ্যে সমীক্ষাও আমার করা হয়নি, ফলে আমি সেটা বলতে পারবো না। কোন পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10 কোটি, ভোটার অলমোস্ট 7 কোটি, 7.5 কোটি, তো সেই 7.5 কোটির মধ্যে কোনো একটা পার্টিকুলার 26,000 জন ভোট দেবে কিনা এটা তো বলার জায়গাতে আমি নেই। কিন্তু গতবার আমাদের যতজন ভোট দিয়েছিলেন টোটালে, তার চাইতে এবার একজন হলেও বেশি ভোট দেবেন, এইটুকু আমি বলতে পারি নিশ্চিত করে। আচ্ছা, এই যে আবারও নতুন করে যে পরীক্ষা হলো, সেখানেও দেখা যাচ্ছে যখন লিস্ট প্রকাশিত হলো আবারও অযোগ্যদের নাম, সেটা কিভাবে? আবারও তো বিরোধীদের তরফ থেকে এই প্রশ্নটাই তোলা হচ্ছে কি যে ফের কি তাহলে চুরি? দেখুন, চুরি হলে সেই লিস্টটা প্রকাশ হতো কি করে, আপনি জানতে পারতেন কি করে? কোনো ম্যাল ইন্টেনশন নিয়ে যদি হয়ে থাকতো আপনি জানতে পারতেন কি করে? যারা এটা করছে তারা যদি চুরি মেন্টালিটি নিয়ে করে, তারা কি জানতো না এই লিস্টটা একদিন বেরোবে আর বাংলা হান্টে এই প্রশ্নটা তৃণমূলের মুখপাত্রদের করবে? জানতো না? জানে তো। তো ফলে আমি আবার বলছি, টেকনিক্যাল ম্যাটার, লিগাল ম্যাটার, এই ম্যাটারে আমি কোনো বক্তব্য রাখবো না। গভর্নমেন্টের তরফ থেকে টেকনিক্যাল বিষয়গুলো টেকনিক্যালি ক্লিয়ার করা হবে। লিগাল ম্যাটার চলছে, সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার পরীক্ষা নিয়েছে, পরীক্ষা একদল মানুষ বসেছেন, তাতে কি রুল ফলো করা হয়েছে না হয়েছে, কিভাবে কত সুন্দরভাবে পরীক্ষা হয়েছে, গোটা দেশের মানুষ দেখেছে, গোটা রাজ্যের মানুষ দেখেছে। রেজাল্টের পরবর্তীকালে আজকে কি টেকনিক্যালিটিসের ব্যাপার রয়েছে, এটা স্টেট গভর্নমেন্ট তার যে টেকনিক্যাল জায়গা থেকে তার উত্তর সরকারি তরফে দেবে, এটা দলের মুখপাত্র হিসাবে আমি বলার জায়গায় নেই। আচ্ছা, দলের মুখপাত্র হিসেবে তোমাকে আরো যে প্রশ্নটা করার, পার্থ চট্টোপাধ্যায় যার মানে অভিযুক্ত তিনি, এবং যেই দুর্নীতিতে অভিযুক্ত, এবং তিনি জামিন পেয়েছেন সম্প্রতি, জামিন পেয়ে তিনি দলে আবারও নতুন করে আসার চেষ্টা করছেন, এবং তিনি তার বিধানসভা এলাকায় গিয়ে জানার চেষ্টা করছেন যে কিভাবে, মানে তিনি কি আদৌ টাকা নিয়েছেন কিনা, বা হলে কে টাকা নিয়েছেন তার ব্যবস্থা নেবে তিনি। তাহলে যে এই যে দুর্নীতি, মানে কি মনে হয়, মানে পার্থ চট্টোপাধ্যায় এর মধ্যে কি দায়ী ছিলেন না? সেটা আমি বলবো কেন, পার্থ চ্যাটার্জি বলবেন। পার্থ চ্যাটার্জি সম্পর্কে আমাদের দলীয় স্ট্যান্ড তো ক্লিয়ার, আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি, মন্ত্রিসভা থেকে সরিয়েছি, এবং আমাদের স্ট্যান্ড আজও ক্লিয়ার। তিনি যতদিন না ক্লিন হয়ে আসতে পারছেন নিজে থেকে, ততদিন পর্যন্ত আমাদের দলীয় সিদ্ধান্তে কোনো আপডেট আসবে আচ্ছা, না। এটা দলীয় সিদ্ধান্তটা এতটা কড়া পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কেন? আমরা তো দেখেছি, মদন মিত্রের ক্ষেত্রে দেখেছি, তারপরে রিসেন্টলি অনেক মানিকদা যিনি ইয়ের সভাপতি ছিলেন, তারপরে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে আমরা দেখেছি, সবাই তো আবারও দলে রয়েছেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দল এত কড়া কেন, কি মনে হয়? বিজেপি আমাদের 100 জনের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, আমরা কি 100 জনকে পার্টি থেকে বহিষ্কার করবো নাকি? তার মধ্যেও যাদের ক্ষেত্রে আমরা দেখব ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ আছে। ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ মানে কি, আমাদের যে 6টা ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়গুলো দিয়ে যে প্রমাণটা অনুভব করা যায়। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া গেছিল,
ভিজুয়ালি মানুষ দেখেছে। আমি বলছি বান্ধবীর বাড়ি থেকে আমি বলছি টাকা পাওয়া গেছিল, এবং পার্থ চট্টোপাধ্যায় প্রথম কয়েক ঘন্টায় মিডিয়ার মুখোমুখি হওয়ার পরও সেটা ডিফেন্ড করেননি, পরে হয়তো করেছেন, আজ করছেন, সেই দিন করেননি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দলের মনে হয়েছে যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি যখন নিজেই ডিফেন্ড করছেন না, আমরা কেন ডিফেন্ড করবো? সো তাই জন্য তার বিরুদ্ধে অ্যাকশন। বাকি মদন মিত্র থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, কার এগেনস্টে কোন দোষটা প্রুফ করতে পেরেছে বিজেপি? না, সেটা তো পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে প্রমাণিত দোষ নয়তো অ্যাবসলিউটলি নয়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ি থেকে টাকাটা পাওয়া গেছিল একটা ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণ। এবং দল থেকে তাকে বহিষ্কারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শব্দ বলেছিলেন যে আমরা বেনিফিট অফ ডাউট আমার দলের নেতাকে না দিয়ে পাবলিককে দিচ্ছি, যেটা অন্য কোনো দল করে না। এবার আমার একটা কথা বলুন, শুভেন্দু অধিকারীকেও তো হাত পেতে টাকা নিতে দেখা গেছিল, অমিত শাহ এই কথাটা বলতে পেরেছিলেন? উল্টে তিনি জয়েন করিয়েছেন তার হাঁটু ধরিয়ে। ঠিক আছে, মানে আমরা বিভিন্ন সময় দেখেছিলাম মুরলীধর সেনের পার্টি অফিসে বড় বড় করে নারদা কেলেঙ্কারি দেখানো হয়েছিল। তো সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তো ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণ আছে, ভিডিওতে তাকে টাকা নিতে দেখা গেছে। তো তার এগেনস্টে বিজেপি অ্যাকশন নেওয়ার বদলে, তাকে তিরস্কার করার বদলে পুরস্কৃত করেছে। তৃণমূলে কেউ অন্যায় করলে এবং তার পক্ষে যদি প্রমাণ পায় দল, সে তিরস্কৃত হয়। এক্সাম্পল পার্থ চট্টোপাধ্যায়। আর তৃণমূল বিজেপিতে কেউ অন্যায় করলে, যে যত বড় মাপের অন্যায় করতে পারে সে তত বড় মাপের পোস্টে গিয়ে পুরস্কৃত হয়। তার প্রমাণ শুভেন্দু অধিকারী। সারদায় অভিযুক্ত, নারদায় অভিযুক্ত, রোজভ্যালিতে অভিযুক্ত, কাঁথি পৌরসভা দুর্নীতিতে অভিযুক্ত। দুর্নীতির মাত্রাটা এত বড়, বিজেপি পদ্মাও তত বড়ই দিয়েছে বিরোধী দলনেতা, এবং তাদের মুখ্যমন্ত্রী মুখ বকলমে, স্বীকার করুক বা না করুক। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তফাৎ। বিজেপি একটা রেজিস্টার্ড চোরকে মুখ্যমন্ত্রীর মুখ করছে, বিজেপি একটা রেজিস্টার্ড চোরকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ করে দাঁড় করাচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলে যে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এই যে বান্ধবী ইস্যু, সেটাই কি খুব বড় হয়ে উঠলো বা তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠলো? সেটা কেন হতে যাবে? বান্ধবী ইস্যু কেন বড় হবে? বান্ধবী যে কারোর থাকতে পারে। কে কার ব্যক্তিগত জীবনে কি করছেন সেটা আমাদের কাছে ততক্ষণ ম্যাটার করে না যতক্ষণ না সেটা আমাদের পলিটিক্যাল ইমেজকে নষ্ট করছে। ঠিক আছে, ব্যক্তিগত জীবনে যে কেউ করতে পারে। আমার কেউ বান্ধবী থাকতে পারে, আমার কেউ প্রিয়জন থাকতে পারে, আর 5টা ব্যক্তির থাকতে পারে, একজন 50 বছর বয়সী মানুষেরও থাকতে পারে। ভালোবাসার কোনো বয়স হয় না, যদি সত্যিকারের ভালোবাসা হয় সেটা। তো আমরা এইসব ক্ষেত্রে খুব লিবারেল, আমরা বিজেপির মতো নই। কিন্তু আপনার সেই ব্যক্তিগত বিষয় যতদিন আপনার ব্যক্তিগত স্তর অবধি আছে, আমরা সেটা বদার করি না। কিন্তু আপনার সেই ব্যক্তিগত বিষয় যদি আমার দলের ইমেজের সঙ্গে যুক্ত হয়ে আমার দলের ইমেজকে নষ্ট করে, সেটা অবশ্যই আমরা সেখানে ইন্টারফেয়ার করব। সেটাই পার্থক্য। আচ্ছা, শুভেন্দু অধিকারী সম্প্রতি একটা অডিও ক্লিপ সংবাদ মাধ্যমে দেখিয়ে দাবি করেছেন যে জীবন কৃষ্ণ সাহা, যিনি এখন জেলে রয়েছেন, তিনি নাকি জেলে বসেই আবার করে এসএসসির কলকাঠি নাচছে। কি বলবে? জীবন কৃষ্ণ সাহাকে অ্যারেস্ট কে করেছে? সিবিআইডি না কলকাতা পুলিশ না রাজ্য পুলিশ? কার হেফাজতে আছে? তো সিবিআইডি কে কমপ্লেন করুক চিঠি লিখে, মিডিয়াতে কিছু ঢং করছে কেন? আর জীবন কৃষ্ণ সাহা যদি চোর হয়ে থাকে, চোরের মতো অ্যাকশন হবে। ও চুরি করলে চোরের মতো অ্যাকশন হবে, কি অসুবিধা আছে? ওর বাবাও তোর নামে গালাগাল করেছে শুনেছি। ঠিক আছে, এসব লোককে আমরা প্রশ্রয় দিই না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে জেলে বসে তোলাবাজি করছে। শুভেন্দু অধিকারী দাবি করছে কণ্ঠস্বর মিলিয়ে পরীক্ষা করা হোক, আপত্তি নেই, করা হোক। কিন্তু আপনার কণ্ঠস্বর নিয়ে আরেকটা নাম মনে পড়ছে? কালীঘাটের কাকু নামটা মনে পড়ছে? তার কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে সংবাদ মাধ্যমে, রাজনৈতিক মহলে একদম সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো একটা টান উত্তেজনা। কাকুকে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে, কাকু সকালে পটি না করে বেরিয়েছেন, কাকু সকালে ব্রেকফাস্ট করেছেন ইডলি এবং ধোসা একসাথে, কাকু যাচ্ছেন হাসপাতালে, উঠছেন সিঁড়ি দিয়ে, এবার কি তিনি মাইকের সামনে বসবেন বলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, সামনে মাইক, পেছনের শ্যাডোর মতো সিবিআই অফিসার। পুরো সাউথের মুভি হয়ে গেছে 1 বছরের উপর। কাকুর কণ্ঠস্বর থেকে কি বেরোলো? ইয়া দেবী সর্বভূতেষু, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠের মতো কি বেরিয়েছে? আপনি জানতে পেরেছেন আজ অব্দি? পারেননি তো। আমাদের হাতে তো নেই, সিবিআইডির হাতে। নেচেছে কে? তৃণমূল নয়, সংবাদ মাধ্যম। তো শুভেন্দু বাবু আগে কাকুর কণ্ঠস্বরের গল্প শোনান, চিৎকার করে তো বলছিলেন কাকুর কণ্ঠস্বর পরীক্ষা হলে না যা হবে, এই হবে ওই হবে, ভাইপো এই হবে, ভাইপো ওই হবে, ভাইপো নামে তো জাবর কাটে সারাদিন, এই হবে ওই হবে। কি হলো? 1 বছর তো হলো। তা আপনি কাকুর কণ্ঠস্বরেরই উত্তর দিতে পারেননি আজ অব্দি, আপনি আবার আরেকজনের কণ্ঠস্বরের পরীক্ষা বলছেন। আপনি কি ভয়েস স্যাম্পেলের কালেকশন করে কাঁথি শান্তিকুঞ্জে সাজিয়ে রাখতে চাইছেন সিডি ক্যাসেট করে? তাহলে বলুন, আমরাও দিয়ে আসবো ভয়েস স্যাম্পেল, আপনি যদি সেইটা নিয়ে কোনো একটা নেশা থেকে থাকে, শখ থেকে থাকে। বাকি উল্টোপাল্টা রাজনৈতিক
হাওয়া গরম দরকার হলে করবেন না। আর যদি আপনার মনে হয় জীবন কৃষ্ণ সাহা এরকম কিছু করছেন, তিনি করতেই পারেন, অপরাধী মানসিকতা কি হলে করতেই পারে। তো যাদের হেফাজতে আছে, যারা তাকে অ্যারেস্ট করছে, তাদেরকে বলুন ওটা। কোর্টে যান, কোর্টে গিয়ে অ্যাপ্লিকেশন করুন। আগে মিডিয়ার সামনে বসে অডিও ফডিও দেখাচ্ছেন, কোর্টে চলে যান না, কোর্টে গিয়ে মামলা ঠুকে তারপর প্রেস কনফারেন্স করুন। এই সমস্ত কথার কি উত্তর দেবো? শুভেন্দু অধিকারীর অভিযোগগুলো অধিকাংশ বালখিল্য অভিযোগ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।